কেমিস্ট্রি নন-মেজর ক্লাসে তোমাদের স্বাগতম। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা যে তোমরা কষ্ট করে আমরা ক্লাস নেই, বাট সেই ক্লাসে রেসপন্সিভ না। আশা করি তোমরা ক্লাসে রেসপন্স করবা, ঠিক আছে? কারণ তোমরা রেসপন্স না করলে আমাদের ক্লাস নেওয়ার যে আগ্রহটা না, সেটা আস্তে আস্তে হারায় যাবে। সো ক্লাস করবা, ক্লাসের রেসপন্স করবা, ঠিক আছে? তাহলে আমাদের আজকের যে টপিক, সেই টপিকটা হচ্ছে গিয়ে ডাল্টনের আংশিক চাপ সূত্র। খুবই ইম্পর্টেন্ট টপিক, জাতীয় বিশ্ববিদ্যালয় এখান থেকে বেশ ভালো প্রশ্নই করে, ঠিক আছে? তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র এটাকে বুঝে নেই। তো আমরা তো চাপ পড়েছি, প্রেসার, বাট আংশিক চাপটা আসলে কি, এইটা বলতে আসলে কি বোঝায়? সাপোজ ধরো এই একটা পাত্রের মধ্যে আমরা একটা গ্যাসীয় মিশ্রণ নিলাম। তো গ্যাসীয় মিশ্রণ নেওয়ার অর্থ কি? কয়েকটা উপাদান গ্যাসের সমন্বয়ে কি হয়েছে, মিশ্রণটা তৈরি হয়েছে। তাহলে আমরা ধরলাম যে এখানে এই মিশ্রণের মধ্যে তিনটা উপাদান আছে, এ, বি এবং হচ্ছে গিয়ে সি। তাহলে এই তিনটা উপাদানের কি হবে, তিনটা ভিন্ন ভিন্ন চাপ থাকবে। ধরলাম এর চাপ পি এ, বি এর চাপ পি বি এবং সি এর চাপ হচ্ছে গিয়ে পি সি। তাহলে এই পাত্রের ভিতরে মোট চাপটা কি হবে? অবশ্যই এই পাত্রের ভিতরে পি এম, এম দিয়ে মিক্সচার বোঝায়, শুধু পি দিয়ে প্রকাশ করলেও সমস্যা নাই। তাহলে পাত্রের মধ্যে মোট চাপ কি হবে? পি এ প্লাস পিবি প্লাস পি সি, এই তিনটার যোগফলে হবে কি এই পাত্রের ভিতরে মোট চাপ, তাই না? তাহলে এই যে এক একটা উপাদানের যে চাপ আছে না, এই এক একটা উপাদানের চাপকেই বলা হয় আংশিক চাপ, ঠিক আছে? আরো যদি আমরা মানে সুন্দর করে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে বিষয়টা এমন হবে। দেখো এখানে কিন্তু এই উপাদান পাত্রের গায়ে বাড়ি খাবে, বি উপাদানও পাত্রের গায়ে বাড়ি খাবে, সি উপাদান এও কি পাত্রের গায়ে বাড়ি খাবে। তাহলে এই তিনজন পাত্রের গায়ে বাড়ি খাওয়ার জন্য তিনটা ইন্ডিভিজুয়াল চাপ তৈরি হবে না? তাহলে এই এক একজনের যে ইন্ডিভিজুয়াল চাপ, এই চাপটাকেই বলা হয় আংশিক চাপ। অর্থাৎ কোনো গ্যাস মিশ্রণের একটি উপাদান গ্যাস পাত্রের গায়ে যে চাপ সৃষ্টি করে, ওই উপাদানের চাপটাকেই বলা হয় আংশিক চাপ। আর এক কথায় বললে উপাদানের চাপকেই বলে আংশিক চাপ। তাহলে তোমার কোশ্চেন হতে পারে যে স্যার, যদি আমাদের এখানে একটাই থাকতো উপাদান, তাহলে কি আমরা এই একজনের চাপকে আংশিক চাপ বলতাম? মনে রাখতে হবে, আংশিক চাপটা মিশ্রণের ক্ষেত্রে হয়। ও তো একাই আছে, ও তো কারোর সঙ্গে মিশ্রিত অবস্থায় নেই। তাহলে ওর যদি সিঙ্গেল কোনো গ্যাস থাকে, তাহলে তার যে চাপ, ওটা ওই গ্যাসের মোট চাপই হবে, আংশিক চাপ হবে না। আংশিক চাপটা অবশ্যই কি একাধিক গ্যাস মিশ্রণ দিয়ে তৈরি যে উপাদান, তার ক্ষেত্রে কি হবে, প্রযোজ্য হবে। তাহলে আশা করি ডাল্টনের আংশিক চাপ সূত্রটা তোমরা বুঝে গেছো যে কি হতে পারে। সূত্র হচ্ছে এটা, কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের যোগফলের সমান। তাহলে কোন গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের যোগফলের সমান। এটা হচ্ছে কি বেসিক্যালি ডাল্টনের আংশিক চাপ সূত্র, এবং এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে 1 নম্বরের প্রশ্নে দিতে পারে, ঠিক আছে? আমাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে এই ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশ, ঠিক আছে? আমরা এবার শিখবো ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশ। মানে আমরা একটু আগে যে ইকুয়েশনটা লিখলাম, পি ইকুয়াল টু পি এ পি বি, এটা ম্যাথমেটিক্যালি কিভাবে পৌঁছানো যায় তার প্রমাণ হচ্ছে এটা, ঠিক আছে? ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশ। আমরা শিখব যে ম্যাথমেটিক্যালি কিভাবে এই আংশিক চাপ সূত্রকে প্রকাশ করা যায়। সো আমরা ধরে নিব যে মনে করি
একটি গ্যাস মিশ্রণে দুটি উপাদান রয়েছে, ঠিক আছে। প্রথম উপাদানের ক্ষেত্রে P1 চাপে মোল সংখ্যা N1 হলে আদর্শ গ্যাসের সূত্রানুসারে আমরা লিখতে পারি P1V = N1RT। আর এই আদর্শ গ্যাস সমীকরণটাই কিন্তু কি গত ক্লাসে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যে এটা সূত্রপাত কিভাবে, এটা আসছে কোত্থেকে, এটা টোটালি একদম ক্লিন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এখন একটা বিষয় বলে দিচ্ছি যে এখানে VT কেন চেঞ্জ হচ্ছে না। বিষয় হচ্ছে কি, তোমার এই পাত্রের মধ্যে হচ্ছে আমরা দুটো উপাদান আছে, একটা চাপ P1, একটা চাপ হচ্ছে গিয়ে P2, তাই না। এখন বিষয় হচ্ছে গিয়ে এই দুজনেই একই পাত্রের মধ্যে আছে, যার জন্য কি দুজনের আয়তনে চেঞ্জ হবে না, দুজনের আয়তনে কি হবে, V হবে, এক নম্বর বিষয়। দুই নম্বর হচ্ছে গিয়ে এই পাত্রটা যে পরিবেশের মধ্যে আছে সেই পরিবেশের তাপমাত্রাও কি উভয় উপাদানের ক্ষেত্রে কি হবে, সেম হবে, এই জন্য উভয়ের ক্ষেত্রে তাপমাত্রা কি হবে, T হবে। কিন্তু P1 এবং P2 কেন আলাদা হচ্ছে, কারণ দুইটা কিন্তু একই পরিমাণে নাই। একটার পরিমাণ চেঞ্জ হলে কি হয়, মোল সংখ্যা চেঞ্জ হয়ে যায় না, আর মোল সংখ্যা চেঞ্জ হলে কি হবে, চাপও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য দুইটা গ্যাসের ক্ষেত্রেই N এবং P কি হচ্ছে, ভিন্ন ভিন্ন হচ্ছে, ঠিক আছে। চলে আসি এখানে আমরা এবার এটাকে একটু আমরা মডিফাই করব। মডিফাই কিরকম, এখান থেকে P1 = লেখা যায় N1RT/V, কি লিখতে পারবো না, তাহলে এটা হয়ে যাচ্ছে ইকুয়েশন 1, সমীকরণ 1। এবার আবার দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে P2 চাপে মোল সংখ্যা N2 হলে, তাহলে দ্বিতীয় উপাদানের চাপে P2 চাপে মোল সংখ্যা যদি N2 হয় তাহলে কি হবে, P2V = N2RT/V লেখা যাবে না, সরি N2RT। তাহলে এবার এখান থেকে আমরা লিখতে পারি P2 = N2RT/V। তাহলে এটার সমীকরণ হয়ে গেল 2। আর তুমি চাইলে আর একটা উপাদান নিতে পারো, উপাদান আরেকটা নিলে কি হবে, তোমার অ্যান্সারটা একটু বড় হবে, এটাই সমস্যা নাই, দুটো দিয়ে কাজ করলেও হবে, এক কথা মিশ্রণ হলেই হলো। তাহলে আশা করি 1 এবং 2 নং সমীকরণটা বুঝতে পেরেছো। তাহলে এবার লিখতে পারি যে মিশ্রণের ক্ষেত্রে, তাহলে মিশ্রণের ক্ষেত্রে মানে টোটাল যে মিশ্রণ, টোটাল মিশ্রণের চাপকে আমরা কি দিয়ে প্রকাশ করি, P দিয়ে, এবং টোটাল মিশ্রণের মোল সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, N দিয়ে। তাহলে মিশ্রণের ক্ষেত্রে লেখা যায় PV = NRT। বিষয়টা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P = NRT/V, ইকুয়েশন 3, ঠিক আছে। তাহলে এবার যে কাজটা করতে হবে যে 1 এবং 2 যোগ করে দিব, তাহলে 1 + 2 করে পাই। যদি 1 এবং 2 যোগ করে দেওয়া হয় তাহলে কি হবে, এখান থেকে কি লেখা যাবে, P1 + P2 = N1RT/V + N2RT/V লেখা যাবে। তাহলে এখান থেকে যদি আমরা তাহলে RT/V কি করতে পারি, কমন নিতে পারি, তাহলে N1 + N2RT/V লেখা যায়। আর এখানে এই N1 + N2 মানে কি, মোট মোল সংখ্যা, তাহলে লিখতে পারি NRT/V। অতএব এটা P1 + P2 লিখতে পাচ্ছি NRT/V, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি সমীকরণ 4। এখন দেখো যদি 3 এবং 4 সমন্বয় করে দেওয়া হয়, ঠিক আছে,
তাহলে 3 এবং 4 নং সমন্বয় করে পাই। তাহলে যদি আমরা 3 নং এবং 4 নং সমন্বয় করি তাহলে এখান থেকে কি লিখতে পারবো? তাহলে এখান থেকে লেখা যাচ্ছে, দেখো দুজনেরই কি আছে, একটা পাশ সেম আছে না, তাহলে লেখা যায় P = P1 + P2। তাহলে প্রমাণ হয়ে গেল যে মোট চাপ ইকুয়াল টু কি, আংশিক চাপের যোগফলের সমান। কারণ এখানে P1 এবং P2 হচ্ছে কি, আংশিক চাপ, কারণ তারা কিসের চাপ, উপাদানের চাপ, আর আমরা জানি উপাদানের চাপকে বলা হয় কি, আংশিক চাপ। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো, ডাল্টনের আংশিক চাপ সূত্রের কি গাণিতিক প্রকাশ, যে কিভাবে আমরা আংশিক চাপ সূত্রটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা শিখবো হচ্ছে গিয়ে নেক্সট টপিক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা হেডিং দিয়ে দিচ্ছি মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক। আমাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে আসলে কি সম্পর্ক আছে। তাহলে তোমরা অলরেডি আংশিক চাপের সংখ্যাটা জেনে গেছো। ঠিক আছে, তাহলে তুমি জেনে নাও যে মোল ভগ্নাংশ কাকে বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, অনেক সময় ছোট ছোট অঙ্ক এই মোল ভগ্নাংশ দিয়ে আমাদেরকে সলভ করতে হয়। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে গিয়ে আমরা আগে জেনে নেই যে মোল ভগ্নাংশটা আসলে কি। মনে রাখতে হবে মোল ভগ্নাংশ মানে হচ্ছে গিয়ে উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। বেসিক্যালি এইটা হচ্ছে গিয়ে মোল ভগ্নাংশর সংজ্ঞা বলতে পারো, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলতে পারো। উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোল মানে মোট মোল সংখ্যা, এটা হচ্ছে কি মোল ভগ্নাংশ। সাপোজ ধরো, মানে যদি আমরা ম্যাথ দিয়ে প্রুফ করতে চাই, আসলে আমি এটা মুছছি না, একটা কারণ আছে, এই জন্য আমি একটু সাইডে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, সাপোজ ধরো যে এদিকে একটু খেয়াল করো কষ্ট করে, এই বক্সটার দিকে। সাপোজ ধরো যে 20 মোল পানি এবং 10 মোল চিনি মিক্স করা আছে। তোমাকে বলা হচ্ছে যে এখান থেকে তুমি পানির মোল ভগ্নাংশ বের করো। তাহলে কিভাবে আমরা পানির মোল ভগ্নাংশ বের করব? মোল ভগ্নাংশকে প্রকাশ করা হয় শর্টে x দিয়ে। তাহলে XH2O কি দাঁড়াচ্ছে? উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে উপাদান কে, তুমি যার মোল সংখ্যা বের করতে চাচ্ছ সেই কি তোমার কাঙ্ক্ষিত উপাদান। তাহলে কি হবে 20 এবং মোট কত 30। তাহলে 20/30 হচ্ছে কি এখানে পানির মোল ভগ্নাংশ। আবার যদি তোমাকে বলতো তুমি চিনির মোল ভগ্নাংশ বের করো, তাহলে কি হইতো 10/30 হতো। তাহলে আশা করি মোল ভগ্নাংশ বিষয়টা এখান থেকে এখানে তোমরা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে আসলে কি রিলেশন আছে সেটা ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এবার বলি যে এই জিনিসটাকে কেন আমরা এভাবে রেখে দিছি কষ্ট করে। সেটা হচ্ছে কি যে মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক, এই টপিকটার সাথে ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশ, এই টপিকটার 95% মিল আছে। অর্থাৎ তোমার এইটা সলভ করার জন্য তোমাকে সমীকরণ 3 পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি সমীকরণ 3 পর্যন্ত তোমরা মোটামুটি বুঝেছো। তাহলে গাণিতিক প্রকাশের ক্ষেত্রেও তুমি যা করেছো, মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক, এই ক্ষেত্রেও তোমাকে ফার্স্ট থেকে সমীকরণ 3 পর্যন্ত সেম কাজ করতে হবে, যার জন্য আমি জিনিসটা
দ্বিতীয়বার আর লিখি নাই, আমার সুবিধার জন্য, তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে সমীকরণ 3 পর্যন্ত আসার পরের কাজটা আসলে কি, সেটা হচ্ছে গিয়ে এরপরে 1/3 করে পাই। 1/3 করলে কি দাঁড়াচ্ছে, P1/P ইকুয়াল টু N1 RT/V NRT/V কি লিখতে পারি? তাহলে এখান থেকে RT/V ভ্যানিশ হয়ে যাচ্ছে না? তাহলে এখান থেকে কি লেখা যায়, P1/P ইকুয়াল টু N1/N কি লিখতে পারি? তাহলে পরবর্তীতে এখান থেকে কি লেখা যায়, অতএব P1 ইকুয়াল টু N1/N ইন্টু P। কি লিখতে পারবো? তাহলে এখানে P1 এটা কি ধরনের চাপ, আংশিক চাপ। তারপরে N1/N, N1 কি উপাদানের মোল সংখ্যা, N হচ্ছে কি মোট মোল সংখ্যা। তাহলে এর পরিবর্তে কি লেখা যায়, মোল ভগ্নাংশ লেখা যায়। আর এখানে P হচ্ছে কি, P হচ্ছে মোট চাপ। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে অতএব আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে লেখা যাচ্ছে আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এটি হচ্ছে কি মোল ভগ্নাংশের সঙ্গে আংশিক চাপের সম্পর্ক। ঠিক আছে, তুমি এটা সমীকরণ 1 এর জন্য দেখাই দিলা। তাহলে এরপরে তুমি সেম ভাবে সমীকরণ 2 এর জন্য দেখাও। তাহলে এভাবে লিখবা যে একইভাবে দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে দাঁড়াচ্ছে P2 ইকুয়াল টু N2/N ইন্টু P। তাহলে এটাও কি সেম ব্যাপার, দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে আংশিক চাপ ইকুয়াল টু, এটা হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু কি মোট চাপ। তাহলে এটা হচ্ছে গিয়ে আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক, যেটা আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের সাহায্যে কি করতে পারলাম, বুঝতে পারলাম। এখন একটা বিষয় তুমি একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবা যে ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশ এই একটা ডিটেল, আর হচ্ছে গিয়ে মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক এই একটা ডিটেল। এই দুইটা ডিটেইলের ক্ষেত্রেই আমরা কিন্তু সাহায্য নিছি কার, PV ইকুয়াল টু NRT, দ্যাট মিন্স আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য নিয়েছি। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন তৈরি হতে পারে। ভালো করে দেখো, ভিডিওটা দেখলে তুমি প্রশ্নগুলো জানবা, আদারওয়াইজ কিন্তু জানবা না। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন তৈরি হতে পারে, এইটা যে আদর্শ গ্যাস সমীকরণের সাহায্যে ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশ দেখাও, অথবা হতে পারে আদর্শ গ্যাস সমীকরণের সাহায্যে মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটাকে ঘুরাও করতে পারে যে PV ইকুয়াল টু NRT সমীকরণের সাহায্যে মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা পরবর্তীতে শিখব ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ। এই প্রয়োগটা আসলে কোথায় আছে, ঠিক আছে? তাহলে পরবর্তী টপিক হচ্ছে গিয়ে আংশিক চাপ সূত্রের প্রয়োগ। এটা আরেকটা রূপ আছে বা আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে গিয়ে আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশের বিকল্প প্রমাণ। ঠিক আছে, আরেকটা নাম কি বললাম, আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশের
বিকল্প প্রমাণ। ঠিক আছে, এটার দুইটা অংশ আছে, এই একটা অংশ অথবা এইটা আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশের বিকল্প প্রমাণ। যেটাই হোক, এখানে বোঝার অনেক কিছু আছে, সো খুব ডিপলি ফলো করো। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে দেখে এইচ মনে হচ্ছে, তাই না? এটা কোনো এইচ না। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে দুইটা কম্পার্টমেন্ট বা দুইটা চেম্বার তুমি বলতে পারো। ঠিক আছে, এখন খুব ভালো করে অবজার্ভ করলে দেখবা যে এখানে কিন্তু চেম্বার দুইটা নাই, চেম্বার একটাই আছে, কারণ ওদের মাঝখানে কোনো ডিভাইডার নাই। বাট এখানে দেখছো স্টপ কর্ক দিয়ে ওদের মাঝখানে একটা ডিভাইড করে দেওয়া হয়েছে। তাহলে এখানে কিন্তু পাত্র কটা আছে? দুইটা আছে। ঠিক আছে, এটা তো মোটামুটি কি আমরা এটা চিত্র দেখে বুঝতে পেরেছি। এবার ভিতরে একটু যাই, মানে কেমিস্ট্রির ভিতরে যাই। তাহলে ধরো এটা হচ্ছে গিয়ে প্রথম গ্যাস বলে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় গ্যাস বলে দিলাম। ঠিক আছে, সেম ভাবে এটাও প্রথম গ্যাস, এইটা দ্বিতীয় গ্যাস। ঠিক আছে, এখন এখানে প্রথম গ্যাসের ক্ষেত্রে চাপ P1 আর এইটুকুর আয়তন ধরে দিচ্ছি আমরা V1। সেম ভাবে দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে চাপ P2 এবং ওইটুকুর আয়তন ধরে দিচ্ছি হচ্ছে V2। ঠিক আছে, এখন আমার কোশ্চেন হচ্ছে গিয়ে বলতো যে এই পাত্রে প্রথম গ্যাসের যে চাপটা আছে এটা কি চাপ? আংশিক চাপ নাকি তার মোট চাপ? অনেকেই এই ভুলটা ফার্স্টেই করে। হ্যাঁ, P1 মানে আংশিক চাপ, কোনো কথা নাই। আরে বাবা, আংশিক চাপ P1 এমন কোনো ফিক্স কিছু নাই তো। একটা উপাদান আংশিক চাপ হবে কিনা সেটা ডিপেন্ড করবে তার সিচুয়েশনের উপরে, তাই না? তাহলে এই ক্ষেত্রে প্রথম গ্যাস, এই পাত্রে অন্য কোনো গ্যাস দেখা যাচ্ছে না, তার মানে এইটা কোনো গ্যাসীয় মিশ্রণই না, এখানে শুধু একটাই গ্যাস আছে। তাহলে এখানকার তার যে চাপটা হবে এটা অনলি কি তার মোট চাপই হবে। বিষয়টা বুঝতে পেরেছি? সেম ভাবে দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রেও একই দশা, এখানেও ওই 2 নাম্বার গ্যাস ছাড়া আর কোনো গ্যাস নাই। তাহলে এখানেও তার যে চাপটা আছে এটা কিন্তু কি তার মোট চাপ। বাট যখনই স্টপ কর্ক খুলে দেওয়া হলো, খুলে দিলে কি হবে? এরা পরস্পর মিক্স হয়ে যাবে না, কারণ গ্যাস তো স্থির নাই। তখন ও ওই দিকে চলাচল করছে, এও কি অবাধে এই দিকে চলাচল করছে। তাহলে এই চলাচলের ফলে কি দুজনই মিক্স হয়ে যাবে, তাই না? আর যখনই তারা মিশ্রিত হয়ে গেল, মিশ্রিত হয়ে গেলে যে মিশ্রণটা তৈরি হচ্ছে, তখন কিন্তু কি প্রথম গ্যাসের ওই চাপটা আর থাকছে না, তখন সে হয়ে যাচ্ছে কি আংশিক চাপ। সেম ভাবে দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রেও কিন্তু তার পূর্বের চাপটা থাকছে না, সেটা হয়ে যাচ্ছে কি আংশিক চাপ। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এবার প্রথম গ্যাসের আংশিক চাপকে প্রকাশ করা হচ্ছে কি দিয়ে? P3 দিয়ে। আর দ্বিতীয় গ্যাসের আংশিক চাপকে প্রকাশ করা হচ্ছে P4 দিয়ে। ঠিক আছে, তাহলে এবার বলতো প্রথম গ্যাসের আয়তন কি V1 থাকবে না চেঞ্জ হবে? অবশ্যই কি প্রথম গ্যাসের আয়তন চেঞ্জ হয়ে যাবে, কারণ সে আর এই জায়গার মধ্যে সীমাবদ্ধ নাই, সে সমগ্র পাত্র জুড়ে কি করছে? অবস্থান করছে। তাহলে প্রথম গ্যাসের আয়তন হয়ে যাবে V1 প্লাস V2। দ্যাট মিনস সমগ্র পাত্রের যে আয়তন সেটা হবে কি প্রথম গ্যাসের আয়তন, বা তুমি এটাকে সরাসরি V দিয়েও প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নাই। একইভাবে দ্বিতীয় গ্যাসের আয়তনটাও কি সেম ভাবে কি হবে? প্রথম গ্যাসের মতো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে প্রকাশ করছে কি দিয়ে? আমরা V1 প্লাস V2 দিয়ে। তাহলে আশা করি এই চিত্রের ভিতরকার যে বিষয়গুলো আছে এটা ক্লিয়ার হয়ে গেছে, এবং আংশিক চাপ এবং শুধু চাপের বিষয়টাও কি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার প্রথম গ্যাসের ক্ষেত্রে মিশ্রণের পূর্বে চাপ ইকুয়াল টু আছে কি P1, মিশ্রণের পূর্বে আয়তন আছে V1, মিশ্রণের পরে চাপ আছে P3, এই যে P3। আর মিশ্রণের পরে চাপটা কি চাপ? অবশ্যই আংশিক চাপ, মনে যেন থাকে। এবার হচ্ছে কি মিশ্রণের পরে আয়তন হচ্ছে কি V1 প্লাস
V2। এবার যদি আমরা এখানে বয়েলের সূত্র অ্যাপ্লাই করি, বয়েলের সূত্র অনুসারে, সো বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি, P1 V1 = P2 V2, এভাবে কি চলতে থাকবে না? অর্থাৎ মিশ্রণের পূর্বে চাপ ইনটু আয়তন ইকুয়াল টু মিশ্রণের পরে চাপ ইনটু আয়তন। তাহলে সেটা যদি হয় তাহলে লেখা যাবে P1 V1 = P3 V1 প্লাস কি V2। তাহলে এখান থেকে নির্ণয়যোগ্য কে আছে? নির্ণয়যোগ্য হচ্ছে আংশিক চাপ। তাহলে লেখা যাবে P3 = P1 V1 বাই V1 প্লাস V2। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিই। সেম ভাবে দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আমরা যদি আগাই, তাহলে মিশ্রণের পূর্বে চাপ ইকুয়াল টু কত হবে? P2। মিশ্রণের পূর্বে আয়তন কত আছে? V2। মিশ্রণের পরে চাপ আছে কত? P4। এই যেটা মিশ্রণের পরে আয়তন কত আছে? V1 প্লাস V2। তাহলে সেম ভাবে যদি আমরা দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে বয়েল সূত্র অ্যাপ্লাই করে দেই, তাহলে বয়েলের সূত্র অনুসারে লিখতে পারবো P2 V2 = P4 V1 প্লাস V2। তাহলে এখান থেকে নির্ণয়যোগ্য কে আছে? P4, কারণ হচ্ছে আংশিক চাপ। তাহলে এখান থেকে লেখা যায় P4 = P2 V2 বাই V1 প্লাস V2, সমীকরণ 2। তাহলে আমাদের এবারে কাজ হচ্ছে কি 1 এবং 2 নং সমীকরণ যোগ করে দিব। ঠিক আছে, তাহলে 1 প্লাস 2 করে পাই, তাহলে 1 প্লাস 2 করে পাই P3 প্লাস P4 = P1 V1 বাই V1 প্লাস V2 প্লাস P2 V2 বাই V1 প্লাস V2। ঠিক আছে, তাহলে এখানে P1 P3 P4 দুইটা আংশিক চাপের যোগফল, আর আংশিক চাপের যোগফল থেকে কি পাওয়া যায়? মোট চাপ পাওয়া যায়। তাহলে এখানে লেখা যায় P = এখান থেকে লসাগু করলে V1 প্লাস V2 থাকছে P1 V1 প্লাস P2 V2। আমরা যদি আরেকটু আগাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে অতএব P = P1 V1 প্লাস P2 V2 বাই V1 প্লাস V2। এটা হচ্ছে কি ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক বিকল্প গাণিতিক প্রকাশ, অথবা ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ। কেন? এই সূত্রের সাহায্যে মোট চাপ নির্ণয় করা যায়। এটাকে তুমি যদি আরেকটু মডিফাই করো তাহলে কি লিখতে পারবা? জাস্ট এখানে V1 প্লাস V2 পরিবর্তে কি লিখতে পারবা? তুমি V লিখতে পারবা, সেটাও হবে। এখানে V হচ্ছে কি মোট আয়তন। ঠিক আছে, তাহলে আজকের যেগুলো শিখলাম ডাল্টনের আংশিক চাপের বেসিক্স এর ভিতরে আছে। ঠিক আছে, সো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা অলরেডি জানো যে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়ার কথা বলা হয়েছে, যেটা তোমরা কি করবা? অ্যাসাইনমেন্ট আকারে আমাদেরকে বুঝাই দিবা। ঠিক আছে, আমি জাস্ট বেশি না, আমি অল্পই হোমওয়ার্ক দেবো, জাস্ট 2টা প্রশ্ন। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে আংশিক চাপ সূত্র লিখো, আর 2 নম্বর হচ্ছে গিয়ে মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক লিখো। তোমরা এই 2টা প্রশ্ন অ্যান্সার সহ কোশ্চেন লিখবা, কোশ্চেন লিখবা, অ্যান্সার, এটাকে অ্যাসাইনমেন্ট আকারে রেখে দিবা। ঠিক আছে, আর একটা ছোট্ট কাজ করবা। অনেকেরই আমি শুনেছি যে আসলে ইন্টারনেট অ্যাক্সেস নাই, মানে হচ্ছে গিয়ে খুব কষ্ট করে ওদেরকে বাসা থেকে অনেক দূরে যে ক্লাস ডাউনলোড করে দেখতে হয়। ওদের সুবিধার্থে তোমরা যারা ক্লাসটা করছো একদম সরাসরি রেগুলারলি, তারা আজকে তোমাদের যে একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে যেখানে আমরা টিচাররা এবং কি তোমরা কানেক্টেড আছো, সেখানে এই হোমওয়ার্ক 2টার কোশ্চেন কি করবা কাইন্ডলি লিখে ওইখানে দিয়ে দিবা। অ্যান্সার না, প্রশ্ন শুধু, অ্যান্সারটা তাদের দায়িত্ব, তারা কিভাবে করবে।
তোমাদের মধ্যে যে কেউ জাস্ট এই দুইটা কোশ্চেন দিয়ে দিবা, এভাবে যে আজকের রসায়ন ক্লাসের অ্যাসাইনমেন্টের প্রশ্ন দিয়ে এই দুটো প্রশ্ন দিয়ে দিবা, ঠিক আছে? এবং এগুলা অ্যান্সার রাখবা, আমরা কিন্তু এগুলা নিব, এগুলোর উপরে কিন্তু কি আছে, মার্ক আছে, ঠিক আছে? তাহলে আজকের এই বিষয়বস্তু নিয়ে কোনো ঝামেলা থাকলে বা বুঝতে না পারলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।